26-এ কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি। বড় ভাইজান যদি লড়াই করে তাহলে সেখানে জেতা যাবে, তাহলে সেই জায়গা আমি প্রেফার করব। আইএসএফের একটা ভালো রেজাল্ট কিন্তু 26-এ হতে চলেছে। উচিত হবে সেরকম মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার, ঠেলা ঠেলি ভালতারে হোক। এবং উনি বলেছেন যে আমি কোনো নরম জায়গা দাঁড়াবো না, একটু গরম জায়গা দাঁড়াবো। উনি সবসময় একটু গরম জায়গায় লড়াই করতে চায়, কিন্তু আমরা চাইবো এমন জায়গায় লড়াই করবো একটা সিট অন্তত বেরিয়ে আসুক। শুধু লড়াই করতে গিয়ে কাউকে বিট করতে গিয়ে আমরা সেখানে লড়াই করলাম কিন্তু জিততে পারলাম না, কিন্তু অন্য একটা জায়গায়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে অন্য কোনো জায়গায় লড়াই করলে একটা সহজ করলে আমার একটা সিট আমার চেয়ারম্যানের মতো আর একজন লড়াইয়ের সঙ্গী আমার বিধানসভার মধ্যে পেয়ে যাবে, সেটা আমাদের ক্ষেত্রে বেশি বেনিফিট হবে। সেই কারণে আমার ব্যক্তিগত মতামত, পার্টিতে যদি জানতে চায় আমি বলবো যেখানে জিততে পারবে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে বড় ভাইজান যদি লড়াই করে তাহলে সেখানে জেতা যাবে, তাহলে সেই জায়গা আমি প্রেফার করবো। আমাদের দলের প্রতিষ্ঠাতা অর্থাৎ আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি বলছেন যে আমি 26-এ কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি। তো আপনি দলের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, কই একদিন তো কোনোদিন বলেননি কোনো মিডিয়া বা সব কিছু সব সময় প্রকাশ করা যায়? অভ্যন্তরীণ বিষয় কিছু গোপনীয় রাখতে হয়, তাই না? আমার হাতে কি আছে সেটা আমি সব যদি ছেড়ে দিই তাহলে আমার গোপনীয়তা কি থাকলো? তো উনি বলে ফেলেছেন আরও দেরিতে বলার কথা, কিন্তু একরকম খোলসা হয়ে গেছে। 21শে জানুয়ারি আমাদের যে ছিল কলকাতায়, যে আমাদের অধিকার সমাবেশ ছিল, অর্থাৎ আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে যে সভা, সেই সভাতে আমরা অনেকেই ওই সভাস্থলে যেতে পারিনি। কোর্টের নিষেধাজ্ঞা বলি, প্রতিবন্ধকতা বলি, সরকার পক্ষের পিটিশনের কারণে আমরা ওই সভা মঞ্চে নৌসাদ ভাই সভা আমরা অনেকেই হাজির হতে পারিনি। সেখানে যে ভয়েসের মাধ্যমে আমাদের দলের চেয়ারম্যান যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তার মধ্যে তিনি বলেছিলেন যে আগামী বছরের 21শে জানুয়ারি ব্রিগেডের ময়দানে আমি আমার দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের পৃষ্ঠপোষক বড় ভাইজানকে সঙ্গে নিয়ে ব্রিগেডে হাজির হব। সুতরাং সেখান থেকে একটা স্পষ্ট বার্তা আপনারা বুঝতেই পারছেন যে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এবং পার্টির পৃষ্ঠপোষকের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছিল। এখন পার্টির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসছে, তিনি তার মনের মোটামুটি অভিব্যক্তি প্রকাশ করেছেন, পার্টিতে আলাপ আলোচনা হবে এবং সর্বোচ্চ জায়গায় সিদ্ধান্ত হয়ে গেলে পার্টিতে কার্যকরী হবে। এক্ষুনি ওনার মনের কথা উনি বলেছেন, উনি কিন্তু পার্টিকে মাথায় রেখে বলেছেন যে পার্টি যদি সিদ্ধান্ত নেয়, এখনও কিন্তু একটা আল আছে, অর্থাৎ পার্টির সর্বোচ্চ জায়গায় সিদ্ধান্ত হয়ে যদি আমরা মনে করি যে আমাদের পৃষ্ঠপোষককে আমরা দলের স্বার্থে আমরা মানে ওনাকে দলের হয়ে লড়াইয়ের ময়দানে ওনাকে নামতে হবে, এরকম সিদ্ধান্ত যদি হয়ে যায় উনি নেমে যাবেন। উনি তো পার্টির মানে প্রতিষ্ঠাতা, উনি যদি বলেন যে আমি কোনো জায়গায় দাঁড়াবো, সেই জায়গায় পার্টি কি বাধা করতে পারে? বাধার কোনো প্রশ্ন নেই, বাধার প্রশ্ন নেই, কিন্তু পার্টির পজিটিভ নেগেটিভ অনেক রকম চিন্তা ভাবনার বিষয় আছে, আরও অভ্যন্তরীণ বিষয় আছে, সেইগুলো আলাপ আলোচনা করে সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত করে যদি মনে করে যে বড় ভাইজানকে ময়দানে নামাতেই হবে বা ওনার নামার ইচ্ছা আছে, সেটা আলোচ্য বিষয়। ওনার মনের ইচ্ছে উনি প্রকাশ করেছেন, তবে আমাদের তো কেন্দ্রীয় কমিটি আছে, সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত যেটা হবে সেটাই হবে। এটা আমি আগ বাড়িয়ে আমি কিছু অ্যাডভান্স বলতে পারবো না। উনি যেটা প্রকাশ করেছেন সেটা সবার সামনে মানে পরিষ্কার হয়েছে, এটা 26-এ ধামাকা হবে বলছেন, আশা করা যায়। এবং উনি বলেছেন যে আমি কোনো নরম জায়গা দাঁড়াবো না, একটু গরম জায়গা দাঁড়াবো। উনি সবসময় একটু গরম জায়গায় লড়াই করতে চায়, কিন্তু আমরা চাইবো এমন জায়গায় লড়াই করবো একটা সিট অন্তত বেরিয়ে আসুক। শুধু লড়াই করতে গিয়ে কাউকে বিট করতে গিয়ে আমরা সেখানে লড়াই করলাম কিন্তু জিততে পারলাম না, কিন্তু অন্য একটা জায়গায়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে অন্য কোনো জায়গায় লড়াই করলে একটা সহজ করলে আমার একটা সিট আমার চেয়ারম্যানের মতো আর একজন লড়াইয়ের সঙ্গী আমার বিধানসভার মধ্যে পেয়ে যাবে, সেটা আমাদের ক্ষেত্রে বেশি বেনিফিট হবে। সেই কারণে আমার ব্যক্তিগত মতামত, পার্টিতে যদি জানতে চায় আমি বলবো যেখানে জিততে পারবে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে বড় ভাইজান যদি লড়াই করে তাহলে সেখানে জেতা যাবে, তাহলে সেই জায়গা আমি প্রেফার করব। না, যদি উনি বলেন যে মালিক ভাই দক্ষিণ চব্বিশ পরগনা অনেক সিট আছে যেখানে উনি লড়াই করলে জিততে পারেন, কিন্তু এমন কোনো একটা মানে লড়াইয়ের ময়দানে খুব একটা মানে কঠিন জায়গা হয়ে গেল, লড়াইয়ের সংশয় থেকে গেল, আমি ব্যক্তিগতভাবে চাইবো না, কারণ আমার একটা সিট জেতা জরুরি। সে জায়গায় একটা কারোর সঙ্গে মানে ব্যক্তিগত বলি আর রাজনৈতিক বলি একটা লড়াই করতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনাতে অনেক জায়গা রয়েছে, অনেক বিধানসভাগুলো রয়েছে, সেই জায়গায় ফুরফুরা বলতেও এক প্রকার অন্ধভক্ত তারা। তো যদি বলে যে মানিক ভাই আমি দক্ষিণ চব্বিশ পরগনা, ওনার চয়েসের উপরে নির্ভর করবে, ওনার চয়েসের উপর নির্ভর করবে, এর আপনার কথা আছে। তবে যদি গরম গরম সিট বলেন তাহলে কোন সিটটা হতে পারে? সেটা ওনার চয়েস, আমি বললাম উনি যেটা বাঁচবেন সেটা হবে।
মাননীয় সামনে বিধানসভা ভোটকে সামনে রেখে তিনি ইতিমধ্যেই প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ টাকা করে দেবে বলেছেন। কিছু মানুষ বলছে যে এটা হাত খরচা নেতাদের এবং ভোটের খরচ। এই প্রসঙ্গে আর তার সঙ্গে আবার এই 1,10,000 দিচ্ছে পুজো প্যান্ডেলে তো যে টাকা দিচ্ছে তো ম্যাক্সিমামটাই মানে পুজো হয় সাধারণত মানুষের স্বতঃস্ফূর্ত চাঁদার টাকায়, সরকারের টাকার বর্ষায় থাকে না, কিন্তু এই সরকার টাকা দিচ্ছে মানে এও একরকম ভোট ব্যাংক মানে করা মজবুত করা বা ভোটের মেশিনারি কাজে লাগানোর জন্য এই টাকা ব্যয় হবে একদিকে আমরা মনে করছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে অর্থ নেই, দিয়ে দিতে পারছে না। হ্যাঁ, ডিও কর্মীরা বেশ কয়েক বছর ধরে তারা দিয়ে দিতে পারছে না, প্রায় স্কুলের শিক্ষক সব মানে ফাঁকা, চাকরির জায়গাগুলো ভ্যাকেন্সি হয়ে পড়ে আছে বিভিন্ন দপ্তরে, কাজ হচ্ছে না গো, শিক্ষা পুরো শেষ, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে রিক্রুটমেন্টের খুব প্রয়োজন আছে, বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্টের প্রয়োজন আছে, শিক্ষার দপ্তরে সবথেকে বেশি রিক্রুটমেন্টের প্রয়োজন আছে, যেখানে অর্থ ব্যয় করার প্রয়োজন আছে সেই সব জায়গা বাদ দিয়ে উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুজো প্যান্ডেলে ব্যয় করছেন ভোট কেনার জন্য। সুতরাং এই যে অভিসন্ধি মানুষ কিন্তু বুঝতে পারছে যে উনি এই টাকা এই বুথে বুথে 10 লাখ আর প্যান্ডেলে 1,10,000 এর উদ্দেশ্য আসল কি, ওনার অলরেডি শেষের জায়গায় এসে পৌঁছে গেছেন এবং এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য টাকা মানুষকে প্রলোভন এবং এইসব উপঢৌকনের মাধ্যমে উনি আবার আরেকবার মানে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। উনি দুর্গাপুজোর যখন আর্থিক সাহায্য ঘোষণা করছেন নিশ্চয়ই মাছ বাজারে গিয়েছেন, যেমন দাম ওঠে 90 দেবো, 95 দেবো, 1 লাখ দেবো, 1,10,000। সুতরাং কিসে শান্তি হয়, ভোটাররা কিভাবে শান্তি হবে, পুজো প্যান্ডেল পুজো কমিটিগুলো কিভাবে সন্তুষ্ট হবে হয়ে ওনার হয়ে ভোট ক্যাপচার করবে, সেই সন্তুষ্টির জন্য উনি এইভাবে ঘোষণা করেছেন মাছ বাজারের মতো করে। তাহলে তো তিনি আটঘাট বেঁধেছে, একদম 10 লাখ 1,10,000 টাকা আপনার প্যান্ডেলে, তাহলে আপনারা ফালতু ভোটের লোটা কি অর্থই অনর্থের বলে এই অর্থ নিয়েই দেখবেন গন্ডগোল হবে, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি খুনোখুনি হবে, সাধারণ মানুষ এই অর্থের ভাগ খুব বেশি পাবে না, অর্থাৎ ভোটটা করে সাধারণ মানুষ ওনাদের বুঝিয়ে দেবে যে টাকা কোথায় দিচ্ছে আর কাদের প্রকৃত প্রাপ্য, কাদের হক মেরে কাদের দিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে ভাঙড়ে একটা জায়গা দেখলাম জমি মাফিয়াদের হচ্ছে, সেইগুলো দিয়ে কি অত দীর্ঘদিন ধরে চলছে, বিভিন্ন সেক্টরে চলছে। আমরা আজকে 2 মাস 3 মাস ধরে বলছি ওয়েটল্যান্ড ভরাট হয়ে বিল্ডিং হয়ে যাচ্ছে, একটার পর একটা কমপ্লেন দেওয়া হচ্ছে, প্রশাসনের কোনো হেলদোল নেই। তার মানে তো প্রশাসনের মধ্যে একটা ইনভলভ আছে, প্রশাসন জানে বিষয়টা, এতটা জায়গা বিক্রি হয়ে যাচ্ছে, যে পাট্টা আছে, যারা চাষিরা চাষ করে প্রত্যেক বছর, আজকে প্রায় 30, 35, 40 বছর চাষ করে আসছে, তারা বৈধ পাট্টা আছে, তারপর সেই জায়গা মানে কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে। এই সাহস পায় কিভাবে একজন উপপ্রধান, তো কী করে এই সাহস পাও? বড় কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এতে যুক্ত না থাকলে এইভাবে কোনোদিন কাজ করতে পারে? প্রশাসন কি পুরো অন্ধকারে? প্রশাসন অনেক জানা সত্ত্বেও তার কোনো প্রোটেস্ট করছে না, কোনো প্রতিবাদ করছে না, কোনো রকম আইনি ব্যবস্থা নিচ্ছে না। এ তো একেবারে কি বলবো, মানে পুকুরের মধ্যে থেকে পুকুর চুরি এরকম একটা ব্যাপার।